নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আপনারা শুনেছেন আহ, উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের গল্প। আরো কিছু গল্প তাদের নিয়ে বলা বাকি, তাই আজকে তাদেরই গল্প নিয়ে দ্বিতীয় পর্বে উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে আজকে আমাদের প্রতিবেদন রইল আপনাদের জন্য। পুরীতে রেড ক্রস সোসাইটির অনুষ্ঠানে গিয়ে উৎপলার হঠাৎ ওড়িয়া গান তুলে শিখে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে গাওয়ার ব্যাপারটা বেশ অন্যরকম ছিল। হঠাৎ শুনলেন পুরীর রাজা আসবেন গান শুনতে। মনে হলো একটা ওড়িয়া গান গাইলে হয়, কিন্তু শেখাবে কে? যে হোটেলে উঠেছিলেন তার ঘরে ঘরে ঘুরে এক বৃদ্ধা শাঁখ আর কটকি শাড়ি বিক্রি করতেন, তাকে ধরলেন এবং তার কাছেই শিখে নিলেন ওড়িয়া গান। ন জীবিমু যমুনা জীবাকু কহনা, আমি যমুনায় যাব না, যেতে বলো না। রাজা তো শুনে বেশ আপ্লুত। উৎপলাকে নিয়ে সতীনাথ গভীর রাত অবধি জেগে মেহেদি হাসান শুনতেন লাহোর রেডিওতে। সেই মেহেদি হাসান যখন প্রথম কলকাতায় গভর্নর হাউসে এলেন তখন হিন্দি বা ইংরেজিটা তেমন বুঝতেন না। ভূপেন হাজারিকা সতীনাথকে পাকড়াও করে নিয়ে যান তার সঙ্গে কথা বলার জন্য। সতীনাথের গজলের ভক্ত ছিলেন খোদ বেগম আক্তারও। আক্তারি বাই উৎপলাকেও চিনতেন লখনৌ রেডিওয়ে তার গীত গাওয়ার সময় থেকে। কলকাতায় এলে উঠতেন ম্যাজেস্টিক হোটেলে এবং তখন একবার না একবার গজল শোনাতে সতীনাথের ডাক পড়তো সেখানে। অথচ নিয়মের গেরোয় পড়ে গজল রেকর্ড করা হয়নি একবারও। বাংলা আধুনিকে সুর করার সময় একবার গজল অঙ্গটাকে জুড়ে দিয়ে আশ মিটিয়েছিলেন মাত্র। বোঝো না কেন আমি যে কত একা, এই গানটাতে। আক্তারি বাইয়ের সঙ্গে সখ্যতা কতটা নিবিড় হয়ে উঠেছিল কাশ্মীরের ঘটনাটা বললে বোঝা যেতে পারে। কাশ্মীর রেডিওয়ে গান গাইতে গেছেন উৎপলা সেন। ভারতীয় জওয়ানদের গান শোনাতে হবে, সঙ্গে সতীনাথও গেছেন। ওরা উঠেছেন হোয়াইট হাউস, মানে হাউস বোটে। সন্ধে থেকে ধুম জ্বর এলো উৎপলার, তার সঙ্গে গলা বুজে গেল। পাশের বোটেই ছিলেন বেগম আক্তার। সতীনাথ গিয়ে বলতেই তখনই চলে এলেন তিনি। তালমিছরি লবঙ্গ গোলমরিচ জলে ফেলে ফুটিয়ে বারে বারে সেটা খাওয়াতে লাগলেন। শিয়ারে বসে চলল জলপটি দেওয়া। প্রহরে প্রহরে নামাজ পড়লেন সারা রাত জেগে। ভোরের দিকে জ্বর নামলো উৎপলার, গলাও ফুটল। তখন তার ছুটি। ধ্রুপদী সঙ্গীত শিল্পীদের সঙ্গে শ্রদ্ধা মায়া ভালোবাসার সম্পর্কের এক অদ্ভুত রসায়নে বারবার জড়িয়ে পড়েছেন সতীনাথ এবং উৎপলা। তার শুরুটা কি উস্তাদ বড়ে গোলাম আলীকে দিয়ে? হ্যাঁ, সময়টা 50-এর শুরু। কলকাতার এক বিখ্যাত জলসার আসর। উস্তাদজির গানের পর মঞ্চে উঠবেন লতা মঙ্গেশকর। এই দুই শিল্পীর মাঝখানের সময়টুকু ভরাট করতে গান গাইতে বসবেন এমন কাউকে পাওয়া যাচ্ছে না। সতীনাথ এগিয়ে এলেন, সদ্য যুবক। আহির ভৈর রাগে ধরলেন, না যেও না, চলে যেও না। গান শেষ হতে শ্রোতারা তো উচ্ছ্বসিত। এনকোর এনকোর। তন্ময় সতীনাথ শুনলেন নো মোর নো মোর। উঠে পড়তে যাচ্ছিলেন, ভুল ভাঙাতে মঞ্চে উঠে এলেন লতাজি। গ্রিন রুমে জড়িয়ে ধরলেন উস্তাদ বড়ে গোলাম আলী। বললেন, তুমি সতীনাথ নাও, শিবনাথ, মানে ভগবান শিব। এরপর থেকে শিবনাথ ছিলেন উস্তাদজির প্রিয় পাত্র। একবার ওকে বাড়ির সরস্বতী পুজোয় নেমন্তন্ন করার খুব শখ হলো। দ্বিধা যে ছিল না তা নয়, তবুও গেলেন। হাতের হীরের আংটি খুলে ওস্তাদজিকে পরিয়ে দিয়ে নেমন্তন্ন করলেন। এসেও ছিলেন উনি। 50-এর দশক। গভর্নর হাউসে স্টার্স অফ ইন্ডিয়া বলে শো হবে 3 দিন ধরে। উদ্দেশ্য কার্শিয়াংয়ে টিবি স্যানিটারিয়ামে করার জন্য টাকা তোলা, এবং ভারতের প্রায় সব বিখ্যাত সঙ্গীত শিল্পী সেখানে হাজির হবেন। দর্শকদের মধ্যে দিলীপ কুমার, রাজ কাপুর, নার্গিসরা কৌটো হাতে ঘুরবেন। এমন এক অনুষ্ঠানে বাবা আলাউদ্দিন খানকে আসার জন্য আমন্ত্রণ জানালেন উদ্যোক্তা উৎপলা। আলাউদ্দিনের বয়স তখন প্রায় 90, তাও রাজি হয়ে গেলেন তিনি। সময় পেলেই প্রতি রবিবার সিনেমা দেখতে যেতেন উৎপলা এবং সতীনাথ। তো একবার সিটে বসার পর থেকেই উৎপলা খেয়াল করলেন পিছন থেকে মাঝে মাঝে কেউ সুড়সুড়ি দিচ্ছেন তাকে।
সতীনাথকে উৎপলা বললেন, শোনো, এবার সুড়সুড়ি দিলে কিন্তু আমি তোমার হাতে চিমটি কাটবো, তুমি লোকটাকে ধরবে। একটু পরেই হাতে চিমটি খেয়ে সতীনাথ পিছনে ফিরে লোকটিকে আবিষ্কার করে হো হো করে হেসে ওঠেন। অবাক হয়ে উৎপলা তাকিয়ে দেখেন ওস্তাদ বিলায়েত খাঁ। 1 বছরের ভাড়া বাকি ছিল বলে কলকাতার বাড়ি থেকে এক প্রবাদ প্রতিম ধ্রুপদ শিল্পীকে তাড়িয়ে দেওয়া হয়। টান মেরে ফেলে দেওয়া হয় তার জিনিসপত্র। শিল্পীর ছেলে সেই খবর নিয়ে এলেন উৎপলার কাছে। সঙ্গে সঙ্গে বকেয়া টাকা দিয়ে উপরি 1 বছরের আগাম ধরিয়ে তাকে আরো অপমানের হাত থেকে বাঁচান উৎপলা সেন। আসলে ধ্রুপদ শিল্পী বলে নয়, গুণী মানুষদের কদর করতে কখনো বোধহয় দুবার ভাবেননিও না। নইলে রেডিওয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের গিটার শোনা মাত্র কি কি দায় পড়েছিল উৎপলা সেনের খুঁজে পেতে তাকে HMV-তে নিয়ে যাওয়ার? সেই তো সুনীলের রেকর্ডিং এর শুরু। 40-এর দশক, হুগলি মহসিন কলেজে ফুটবল ম্যাচ হচ্ছে। গোলকিপিং করছেন যে ছেলেটি, সে মাঝে মাঝেই গুনগুন করে গান গাইছে। উপস্থিত দর্শক সতীনাথের কানে গেল। খেলা শেষে ছেলেটিকে ডেকে তিনি কলকাতায় নিয়ে গিয়ে ভালো গান শেখার পরামর্শ দিলেন। আর সেই দিনে সেই গোলকিপিং করা ছেলেটি কে জানেন? আর কেউ নয়, তিনি শ্যামল মিত্র। শোনা যায় বাংলা হিন্দি গানের এক কিংবদন্তি এক সময় বিপাকে পড়ে অর্থাভাবে অদ্ভুত উপায়ে রোজগার করতেন। ধনী মানুষ যাদের রাতে ঘুম আসে না তাদের তিনি বাড়ি গিয়ে গিয়ে গান শোনাতেন, বিনিময়ে কিছু অর্থও পেতেন। উৎপলা সেন জানতে পেরে তাঁরও পাশে দাঁড়ান। নিউ থিয়েটার্সে একসময় হেমন্ত মুখোপাধ্যায় গাইবার সুযোগ পেতেন না। অভিযোগ ছিল তার গলা পঙ্কজ মল্লিকের মতো। স্বভাবতই তার জেরে বেকায়দায় পড়েন তিনি। উৎপলার জন্যই আবার তার ওখানে গাওয়ার সুযোগ ঘটে। গান তো ছিলই, গানের বাইরেও ওদের প্রতি অন্যদের কোথাও একটা আলাদা সম্ভ্রম বোধ কাজ করত। সতীনাথের সুরে এবার তাহলে আমি যাই গানটি তুলতে বসে মোহাম্মদ রফি সুরকারকে বলেছিলেন, আপনার আসল জায়গা হলো বম্বে, এখানেই চলে আসুন। ইনডোর স্টেডিয়ামে গাইতে এসে কিশোর কুমার উৎপলা সেনের পায়ে হাত দিয়ে নমস্কার করে বলেন, দিদি, আপনার এক হাতে মোর পূজার থালা গানটা আমার পার্সোনাল লাইব্রেরির কালেকশনে আছে। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে উৎপলা সেনকে ফোন করে উত্তম কুমার বলতেন, প্লিজ একবার তোমার আমি তোমায় ছাড়া আর কিছু হয় ভাবতে পারি না গানটা একটু শোনাবে। গীতা দত্তর কথা বলা যাক। তখন উৎপলা থাকেন 2 নম্বর কেয়াতলা রোডের বাড়িতে। প্রতি বছর দুর্গাপুজোর সপ্তমীতে জলসা আয়োজন করতেন তিনি। কে না আসতেন সেখানে। ক্লাবের সদস্যরা সেবার বললেন, গীতা দত্তকে বলে দেখুন না, যদি আসেন। গীতা দত্ত তখন সুপারহিট, তাকে দেওয়ার মতো টাকা কোথায়? উৎপলা সেন ফোন ধরলেন, বললেন, আমার তো টাকা পয়সা তোমায় দিতে পারবো না, প্লেন ভাড়াটা দিতে পারি। উপাস থেকে উত্তর এলো, তুমি বলছো যেতে, তোমার কাছ থেকে প্লেন ফেয়ার নেব? কি বলছো? ষষ্ঠীর দিন কলকাতায় চলে এসেছিলেন গীতা দত্ত। গুরু দত্ত যখন মারা যান, খুব অসুস্থ হয়ে পড়েন গীতা দত্ত। তখন বারবার দেখা করতে চাইতেন সতীনাথের সঙ্গে। গীতা দত্তর ভাই কানু রায় তাকে নিয়ে যান নার্সিংহোমে। সতীনাথ তখন বেনিয়ান কাটের শেরওয়ানি পরতেন এবং ঘরে ঢুকতে অসুস্থ শরীরে চমকে উঠে বসেন গীতা দত্ত। সতীনাথকে নাকি হুবহু গুরু দত্তর মতো লেগেছিল ওর। লতা মঙ্গেশকর। সতীনাথের সুরে তার প্রথম বাংলা আধুনিক কত নিশি গেছে নিধারা আর আকাশ প্রদীপ জলে একবার শুনেই তার পছন্দ হয়ে গিয়েছিল। সম্পর্কে গাঢ়ত্বের শুরু বোধহয় তখনই। সে নৈকট্য কোথায় পৌঁছয় বোঝাতে একটা ঘটনা বলাই যথেষ্ট। ভূপেন হাজারিকা সুরে জীবন তৃষ্ণা ছবির আবার নতুন সকাল হবে গানের রেকর্ডিং। উৎপলা গেলেন বম্বে। লতা মঙ্গেশকর ওকে নিয়ে ঘুরে বেড়ালেন জুহু বিচে। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব হলো। হঠাৎ রেকর্ডিং এর আগের রাতে খুব জ্বর উৎপলার, গলাও বসে গিয়েছিল। সাউন্ড রেকর্ডিস্ট মিনু কাতারকে বললেন, উৎপলাদীপ, আপনি ফিসফিস করে গান, আমি ঠিক টেক করে নেব। তখন ওখানে যা মেশিনপত্তর, কথাটা নিশ্চয়ই স্তোক ছিল না, বিশেষ করে ওর মতো নামী রেকর্ডিস্টের কাছে। লতা মঙ্গেশকর তা সত্ত্বেও ঠায় বসেছিলেন স্টুডিওয়। উৎপলার শরীর খারাপ না? সেবার অসুস্থ উৎপলাকে মুম্বাই থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেনে এসকর্ট করে এসেছিলেন মালা সিনহা।
মালার সঙ্গে এদের সম্পর্ক বহুকালের। সতীনাথ যখন একডালিয়া প্রেসে থাকতেন, তখন মালা সিনহার বাবা অ্যালবার্ট সিনহা মেয়েকে নিয়ে টানা ২-৩ বছর গান শেখাতে সেখানে আনতেন। তবে উৎপলা সতীনাথের ভাগ্যে এক এক সময় যা জুটেছে, তেমনটা বোধহয় ওদের প্রাপ্য ছিল না। যেরকম ১৯৪২ সালে সতীনাথ প্রথম রেকর্ড করলেন নজরুল গীতির ভুল করে যদি ভালোবেসে থাকি, তুমুল সাড়া পড়ে গেল। কিন্তু পরের গানের রেকর্ড আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, আর এ জীবনে যেন আজ কিছু ভালো লাগে না, যখন বেরোলো ততদিনে পেরিয়ে গেছে প্রায় ১০টি বছর। বলা হতো ওর পাতলা গলা তালাত মাহমুদকে নকল করে। সপ্তপদীতে গান গাওয়ার অনুরোধ করলেন সুচিত্রা সেন। এই পথ যদি না শেষ হয়। এক বিখ্যাত গীতিকার ভুল বোঝালেন উৎপলাকে, আরে এ গান তুমি গাইবে কেন, এ তো শুধু লালা করে সুর। গাওয়া হলো না। একটি রেকর্ড কোম্পানিতে কোনো একজন শিল্পীকে রেকর্ড করতে দেওয়া হচ্ছে না, প্রতিবাদে সে কোম্পানিই ছেড়ে দিলেন উৎপলা সতীনাথ দুজনেই। পরে দেখলেন যার জন্য কোম্পানি ছাড়লেন তিনি রয়ে গেলেন বহাল তবিয়তে। রেডিও স্টেশনে গাইবার জন্য সতীনাথের মতো শিল্পীকে ১২ বার অডিশন দিতে হয়। ১১ বার কৃতকার্য না হয়ে সোজা চলে যান স্টেশন ডিরেক্টর অশোক সেনের কাছে। এরপর স্টেশন ডিরেক্টর নিজে কারণ অনুসন্ধান করতে নামেন, তখন ছাড়পত্র মেলে সতীনাথের। ১৯৯১ সাল উৎপলার ইনটেস্টিনাল ভলভুলাস ধরা পড়ল। খুব জটিল একটা রোগ। অপারেশনও হলো। এই সময় থেকে খুব দুশ্চিন্তা করতেন সতীনাথ। কি যে হলো তার প্রাণভোমরা রোশনির। সম্পর্ক তো ১-৮ বছরের নয়। উৎপলা যখন বেনু সেনের ঘরণী, তখন থেকেই তিনজনের বন্ধুতা, হৃদ্যতা কখনো যে টাল খায়নি একটিবারের জন্যেও। ১৯৬৫ সালের ১৩ই নভেম্বর বেনু সেনের অকাল মৃত্যুর পর তার মায়েরই উদ্যোগে সতীনাথ বিয়ে করলেন উৎপলাকে। তারপর জীবন চলেছে নানা বাঁক পেরিয়ে। হঠাৎ একটা অঘোষিত টাইফুন কোত্থেকে ধেয়ে এসে সব যেন উপড়ে ফেলে দিল। হার্টের সমস্যা দেখা দিল সতীনাথের। তবু কাউকে বুঝতে দিতেন না শরীরের কষ্ট। নিজে নিজেই ওষুধ খেতেন। বুকে অসহ্য ব্যথা নিয়ে ভর্তি হলেন পিজিতে। আর বাড়ি ফেরা হলো না। ১৯৯২ 13ই ডিসেম্বর ওর চলে যাওয়ার পর খাটের বিছানা তুলে বাড়ির লোকজন পেয়েছিলেন একগুচ্ছ সরবিট্রেটের খালি কৌটো। ২০০০ সালে কোলন ক্যান্সার হলো উৎপলার। আবার অপারেশন। বাড়ি ফিরলেন, কিন্তু দিনে দিনে বন্দী হয়ে পড়লেন বিছানায়। তবু শুয়ে শুয়ে এই ঘরকন্নার তদারকি করতেন, আর শেষের বছরটা জড়িয়ে বাঁচতেন সদ্যজাত নাতিকে নিয়ে। নামও রাখলেন নিজেই, সূর্য। ওই অতটুকু শিশুর কানে সুর ঢেলে দিতেন যখন তখন। আর শিশুর মা পারমিতাকে বলতেন, বলো তো ও কবে হাঁটতে পারবে, আমি দেখে যেতে পারবো। ২০০৫-এর হাসপাতালে কোমার মধ্যেই চলে গেলেন উৎপলা সেন। আর কি অদ্ভুত, বেনু সেন আর সতীনাথ মুখোপাধ্যায়ের চলে যাওয়ার দিনটি ছিল ১৩ তারিখ, আর সেই দিনটাও ছিল ১৩ তারিখ যেদিন চলে গেলেন উৎপলা সেন। পরপারেও কি আশ্চর্য বান্ধনে জড়িয়ে রইলেন ওরা তিনজনায়। তো এইটুকুই থাক। অনেক জীবনের অজানা গল্প উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে আমাদের এই উপস্থাপনা, তাহলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।